আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমরা হাইড্রার 6 নম্বর লেকচারে চলে এসেছি। আমাদের আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার থাকবে হাইড্রা সম্পর্কে, যেগুলো এমসিকিউ এবং রিটেন দুইটাতেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি বলি তোমাদেরকে, যারা লেকচার 5 করেছো বা কমপ্লিট করেছো তারা জানো তোমাদেরকে হাইড্রার একটা বিশেষ কোর্স সম্পর্কে পড়াইছিলাম। সেই কোর্সটার নাম হচ্ছে নিডোসাইট। হ্যাঁ, তো লেকচার 5-এ যেটা পড়াচ্ছি সেটাই বলতেছি তোমাদেরকে। লেকচার 5-এ কী পড়াইছিলাম? নিডোসাইট নামক একটা কোর্স পড়াইছি। ওই নিডোসাইটের ভিতরে, নিডোসাইট কোর্সটার ভিতরে আরেকটা অঙ্গাণু ছিল, সেই অঙ্গাণুটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। ঠিক আছে, তো যারা লেকচার 5 করো নাই তোমাদেরকে বলবো লেকচার 5টা একটু করে নিবা। ঠিক আছে, তো আমরা লেকচার 5-এ পড়েছি যে নিডোসাইট, তার ভিতরে একটা অঙ্গাণু বা একটা অংশ থাকে যার নাম নেমাটোসিস্ট। ওই নেমাটোসিস্টটা আমরা জাস্ট গত ক্লাসে এক প্রকারের নেমাটোসিস্ট পড়েছি। এইরকম নেমাটোসিস্ট আরও থাকে, এরকম আরও অনেক ধরনের নেমাটোসিস্ট থাকে, সেইগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। তো তোমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে। তো দেখো, হাইড্রাটা কোন পর্বের প্রাণী খেয়াল করো। হাইড্রাটা কিন্তু একটা, যেমন আমরা মানুষ যেমন করডাটা পর্বের প্রাণী, হাইড্রাটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী, নিডারিয়া পর্ব। ঠিক আছে, তো এই নিডারিয়া, তো হাইড্রা, এই হাইড্রা কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী। তো এই নিডারিয়া পর্বের মধ্যে তো শুধু হাইড্রা না, হাইড্রা তো নিডারিয়া পর্বের প্রাণী, আমরা করডাটা পর্বের প্রাণী। তো করডাটা পর্বেতে শুধু মানুষ না, আরও অনেক মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, আরও অনেক প্রাণী থাকবে। হ্যাঁ, তো যাই হোক, হাইড্রাটা যে পর্বে, মানে নিডারিয়া পর্বের, ওই নিডারিয়া পর্বের মধ্যে গবেষণা করে দেখা গেছে এইরকম নেমাটোসিস্ট, এরকম নেমাটোসিস্ট 23 ধরনের পাওয়া গেছে। কয় ধরনের? 23 ধরনের। তো এটা কে আবিষ্কার করছে? এটা কে পাইছে? বিজ্ঞানী ভার্নার। বিজ্ঞানীটার নাম কি? বিজ্ঞানী ভার্নার। তো আমরা এই লাইনটা একটু লিখে রাখবো, এমসিকিউতে লাগবে। বিজ্ঞানী ভার্নার, বিজ্ঞানীকে, বিজ্ঞানী ভার্নার 23 ধরনের, কয় ধরনের? 23 ধরনের। হ্যাঁ, বিজ্ঞানী ভার্নার নিডারিয়া পর্বের প্রাণীতে, নিডারিয়া পর্বে, নিডারিয়া পর্বের প্রাণীসমূহে, নিডারিয়া পর্বের প্রাণীসমূহতে, পর্বের প্রাণীসমূহতে, প্রাণীসমূহতে 23 ধরনের নেমাটোসিস্ট আবিষ্কার করেন। 23 ধরনের নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট আবিষ্কার করেন বা শনাক্ত করেন। ঠিক আছে, তাহলে আমি আবারও বলি, খেয়াল করো, নিডারিয়াটা হচ্ছে জাস্ট একটা বিশেষ প্রজাতি, তাই না? তো নিডারিয়াটা যে পর্বের, নিডারিয়াটা যে পর্বের, হাইড্রাটা যে পর্বের, সে পর্বটার নাম কি? হাইড্রাটা নিডারিয়া পর্বের অন্তর্গত। ওই নিডারিয়া পর্বের ভিতরে যতগুলো প্রাণী আছে, ওই প্রাণীগুলোর মধ্যে দেখা গেছে যে টোটাল 23 ধরনের নেমাটোসিস্ট। তো নিডারিয়া পর্বে কত রকমের নেমাটোসিস্ট রয়েছে? 23 ধরনের। এর মধ্যে হাইড্রার মধ্যে কয় রকমের রয়েছে? তার মধ্যে 23 ধরনের মধ্যে 4 রকমের নেমাটোসিস্ট রয়েছে হাইড্রাতে। তো আমরা বলতে পারি হাইড্রাতে, হাইড্রাতে 4 ধরনের, হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট, হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট রয়েছে। হাইড্রাতে কয় ধরনের? 4 ধরনের নেমাটোসিস্ট রয়েছে। তো টোটাল আমরা নিডারিয়া পর্বগুলোর মধ্যে টোটাল নেমাটোসিস্ট পাই 23টা, তার মধ্যে 4টা নেমাটোসিস্ট রয়েছে হাইড্রাতে। ঠিক আছে, আর এই 4টার মধ্যে তোমাদেরকে লেকচার 5-এ এই চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এক ধরনের নেমাটোসিস্ট আমরা গত ক্লাসে পড়লাম। লাস্ট ক্লাসে লেকচার 5-এ আমরা এক ধরনের নেমাটোসিস্ট সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো আরও যে 3 রকমের নেমাটোসিস্ট রয়েছে, অর্থাৎ গত ক্লাসে পড়ছে এক ধরনের, আজকে আরও পড়বো 3 ধরনের, টোটাল 4 ধরনের নেমাটোসিস্ট আজকে আমরা পার্থক্য আকারে এক একটার বর্ণনা মনে রাখবো। ঠিক আছে, তো আমরা তাহলে এটা মুছে দেই, আমরা 4 ধরনের নেমাটোসিস্টটা একটু পড়ার চেষ্টা করি। দেখো, এই 4 ধরনের নেমাটোসিস্টের নামগুলো একটু জটিল, সেটা একটু আগে আমরা মনে রাখার চেষ্টা করি।
4 ধরনের নেমাটোসিস্ট, এটা আমরা মনে রাখবো। 4 ধরনের নেমাটোসিস্ট, হ্যাঁ, নেমাটোসিস্টের নাম, এই নাম 4টা আগে মনে রাখলে তারপর বৈশিষ্ট্যগুলো সহজে মনে রাখা যাবে। নেমাটোসিস্টের নাম, এই 4 ধরনের নেমাটোসিস্টের নামটা আমরা এভাবে মনে রাখতে পারি। ধরো স্টিপেন নামক একজন ব্যক্তি, ধরো উনি সব জায়গায় শুধুমাত্র কি করে, হ্যাঁ, সব জায়গায় গুটিবাজি করে বা মনে করো যে চালাকি করে, হ্যাঁ। তো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি, এই লাইনটা দিয়ে, যে ধরো আমরা এটা মনে রাখতে পারি যে স্টিপেন নামটা কি, ব্যক্তিটার নাম কি, ব্যক্তিটার নাম হচ্ছে স্টিপেন। স্টিপেন, হ্যাঁ, ভুল স্টেপে, স্টিপেন ভুল স্টেপে গুটি মেরে সরে গেল। এরকম কিছু মানুষ আছে না, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আছে না, যে 2 বন্ধুর মধ্যে ঝগড়া লাগে, মাঝখান দিয়ে ও নাই, হ্যাঁ, অনেকটা এরকম আর কি। তো দেখো স্টিপেন দিয়ে আমরা মনে রাখবো, খেয়াল করো, স্টিপেনের স্টি দিয়ে আমরা মনে রাখবো স্টিনোটিল। আমরা স্টিপেনের স্টি দিয়ে আমরা কি মনে রাখবো, স্টিপেনের স্টি দিয়ে মনে রাখবো স্টিনোটিল। আর প্যান দিয়ে আমরা মনে রাখবো প্যানিট্রেন্ট। প্যান দিয়ে আমরা মনে রাখবো প্যানিট্রেন্ট। তো ওইটার 2টা নাম আছে, স্টিনোটিলের 2টা নাম আছে, খেয়াল করো। এই যে স্টিনোটিল নেমাটোসিস্ট, এর আবার 2টা নাম, একটা স্টিনোটিলের আরেকটা নাম, সেটার নাম কি, প্যানিট্রেন্ট। নামগুলো একটু জটিল, প্রথম হয়তো একটু কঠিন লাগবে, আস্তে আস্তে জিনিসগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার। তো দেখো আমি কি বলছিলাম, 4 রকমের নেমাটোসিস্ট রয়েছে বলছিলাম না, 4 রকমের মধ্যে একটার নাম কি, একটা নাম হচ্ছে স্টিনোটিল, বা এটাকে আমরা পেনিট্রেন্ট বলতে পারি, স্টিনোটিল বা পেনিট্রেন্ট। তো আমরা স্টি দিয়ে মনে রাখবো স্টিনোটিল, প্যান দিয়ে মনে রাখবো পেনিট্রেন্ট। এটা হচ্ছে 1 ধরনের নেমাটোসিস্ট। তারপরে আমরা যদি বলি, এই ভুল দিয়ে আমরা মনে রাখবো ভলব্যান্ট। কি মনে রাখবো, ভলব্যান্ট। এটা হচ্ছে আর 1 ধরনের নেমাটোসিস্ট, এটা 2 নাম্বার। তারপরে বুল স্টেপে গুটি মেরে, তো এটা দিয়ে আমরা মনে রাখবো, এই পুরো জিনিসটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে স্টেপ দিয়ে হচ্ছে স্ট্রেপ্টোলিন, স্ট্রেপ্টোলিন। আর গুটি দিয়ে হচ্ছে গ্লুটিনেন্ট। গুটি দিয়ে কি, গুটি দিয়ে হচ্ছে গ্লুটিনেন্ট। গুটি দিয়ে কি হবে, গুটি দিয়ে হবে গ্লুটিনেন্ট। এটা পুরোটাই একটা, এটা হচ্ছে 3 নম্বর, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। নাম কি, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। নামগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো। তারপরে যদি আমরা আসি, সরে দিয়ে হচ্ছে স্টেরিওলিন। সরে দিয়ে কি, স্টেরিওলিন। আর গেল দিয়ে হচ্ছে গ্লুটিনেন্ট। স্টেরিওলিন গ্লুটিনেন্ট। নাম কি, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এই হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, এখানে আমরা কি পেলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 4 নাম্বার। এই 4টা নেমাটোসিস্ট, এই 4টা নেমাটোসিস্টের নাম যদি মুখস্থ রাখতে পারো, তাহলে এদের বৈশিষ্ট্যগুলো তোমরা খুব সহজে মনে রাখতে পারবা। আমি এটা চার্ট করে দিব, তোমরা ওই চার্টের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বললাম, এই 4টা জিনিস, এই 4টা নাম তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করো আগে। এই 4টা নাম মনে রাখতে পারলে বৈশিষ্ট্যগুলো খুবই ইজি মনে রাখা। আমি ওই সিস্টেমটা করে দিব। তো দেখো, স্টিপেন ভুল স্টেপে গুটি মেরে সরে গেল। স্টিপেন ভুল স্টেপে গুটি মেরে সরে গেল। তাহলে দেখো, স্টিপেনের স্টি দিয়ে স্টিনোটিল, প্যান দিয়ে প্যানিট্রেন্ট। তো স্টিনোটিলের আরেকটা নাম হচ্ছে প্যানিট্রেন্ট, এটা হচ্ছে একটা। ভুল দিয়ে হচ্ছে ভলব্যান্ট। স্টেপে গুটি মেরে মানে হচ্ছে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, এটা পুরোটা একটা, 3 নাম্বার। সরে গেল স্টেরিওলিন গ্লুটিনেন্ট, এটা হচ্ছে 4 নাম্বারটা। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই জিনিসটা মুখস্থ হয়ে গিয়েছে। এখন আমরা একটা চার্ট করে ফেলবো, তোমরাও আমার সাথে করে একটা চার্ট অঙ্কন করবা। তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা এই 4টা নাম এখন আমরা ছোট করে উপরের দিকে লিখব, কলাম করে লিখব। তারপর বৈশিষ্ট্যগুলো আমরা সহজে মনে রাখতে পারবো। ঠিক আছে, আমরা এদিকে একটু জায়গা ফাঁকা রাখবো। তো প্রথমে আমরা লিখি কি, আমরা প্রথমে লিখব স্টিনোটিল। একটু ছোট করে লিখতে পারো। আমরা প্রথমে লিখব হচ্ছে স্টিনোটিল। লেখাটা কি দেখা যাচ্ছে উপরে?
স্টিনোটিল দেখা যাচ্ছে, আই গেস দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, স্টিনোটিল বা এটার বিকল্প নামটা আমরা লিখে দিই, বা পেনিট্রেন্ট। স্টিনোটিল বা কি, স্টিনোটিল বা পেনিট্রেন্ট একটা, ঠিক আছে। আমি ঘর করে ফেলি। তারপরে হচ্ছে স্ট্যাপটোলিন গ্লুটিনেন্ট, সরি পরেরটা হচ্ছে ভলব্যান্ট। পরেরটা কি, পরেরটা হচ্ছে ভলব্যান্ট। তারপর আমরা আরেকটা ঘর করে ফেলবো। তারপরে যদি আমরা আসি স্টেরিওলিন গ্লুটিনেন্ট, পরেরটা কি ছিল, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, তাই না? স্টেরিওলিন গ্লুটিনেন্ট ছিল, স্টেরিওলিন গ্লুটিনেন্ট ছিল। তারপরেরটা কি ছিল, এটা স্ট্যাপটোলিন গ্লুটিনেন্ট ছিল, সরি এটা হচ্ছে স্ট্যাপটোলিন গ্লুটিনেন্ট, সিরিয়ালি মনে রাখবা, স্ট্যাপটোলিন গ্লুটিনেন্ট। ওকে, তারপরেরটা হচ্ছে গ্লুটিনেন্ট, সিরিয়ালটা মনে রাখতে হবে, স্ট্যাপটোলিন গ্লুটিনেন্ট। তারপর হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট, তারপরে কি স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এই যে চারটা, ঠিক আছে, এই চারটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এইভাবে একটা বক্স করে ফেলি। আচ্ছা, এদিকে আর একটা কলাম বানায় ফেলি। ওকে, ঠিক আছে। তো এইরকম তোমরা এরকম একটা ছক বানায় ফেলো, তাহলে তোমাদের এই জিনিসগুলো নোট করে রাখতে সুবিধা হবে। আচ্ছা, আমরা যদি আসি, প্রথমেই আসি আমরা কি শিখবো, এটা খেয়াল করি। আমরা প্রথমে যে কাজটা করব, চিত্র এঁকে ফেলবো, তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখাটা খুব সহজ হয়ে যাবে। আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করব। এইটার চিত্রটা কীরকম, এটার চিত্রটা কীরকম, এটার চিত্রটা কীরকম। আমরা যদি আমার সাথে একটু খেয়াল করো, এরকম একটা চিত্র অঙ্কন করে ফেলবো। হ্যাঁ, কঠিন না, সহজ করেই আঁকবো। হ্যাঁ, ঠিক আছে। তো এরকম একটা চিত্র আঁকবা। এখানে আমরা জানি এখানে বাট থাকে, আর বাটের গায়ে তিনটা বড় বড় কাটা থাকে, তাই না? এগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম। এই যে একটা কাটা দিলাম, এদিকে একটা কাটা দিলাম, এদিকে একটা কাটা দিলাম, তিনটা বড় বড় কাটা। তারপর এক সারি ছোট কাটা থাকবে, তিন সারি ছোট কাটা থাকবে, এগুলো দিয়ে দিব আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি এদিকে একটা চিত্র আঁকি আমরা, তারপরে ধরো এই পাশে চিত্রটা হবে এরকম, অনেকটা এরকম। এখানে কোনো বেসিক্যালি কোনো বাট থাকবে না, এখানে আসলে কোনো বাট থাকবে না। আমি চিত্রটা এই পাশে আঁকি আরো। হ্যাঁ, এটার বাট থাকবে, অল্প একটু বাট থাকবে, আগেরটা থেকে ছোট থাকবে, এটা একটু পেঁচানো থাকবে। এটার ক্ষেত্রে একটু সুতাটা পেঁচানো থাকবে, এটার সুতাটা একটু কি থাকবে, পেঁচানো থাকবে। আচ্ছা, তারপরে চিত্রটা কীরকম হবে, তারপরের চিত্রটা হবে এরকম। এই চিত্রগুলোর আসলে ওইরকম বাট থাকবে না। তোমরা যারা আগের ক্লাসটা করো নাই তাদের জন্য হয়তো একটু সমস্যা হতে পারে। আমি এই জন্য বলবো যে প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন করে ফেলবা, তাহলে তোমাদের প্রেশারটা কম পড়বে, ঠিক আছে। দেখো, এদের কোনো বাট নাই, ওরা এইভাবেই থাকবে, ঠিক আছে, ওদের কোনো বাট নেই। এদের কি থাকবে, কাটা থাকবে, এদের গায়ে ছোট ছোট কি থাকবে, কাটা থাকবে। তারপর আমি যদি লাস্টেরটাতে যাই, ওইটা অনেকটা এরকম, হ্যাঁ সেম চিত্রের দিক দিয়ে মোটামুটি একই রকম হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হবে, এই তো এদের অনেকটা এরকম থাকবে। তো যাই হোক, আমাদের চিত্র কিন্তু শেষ, কঠিন না। এরকম চারটা চিত্র আমরা আঁকবো। চারটা চিত্র আঁকলে আমাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখাটা খুবই ইজি। জাস্ট দেখো, জাস্ট চিত্রগুলোর দিকে একটু খেয়াল করে দেখো। আমরা চিত্রগুলো মাথায় রাখলেই কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখাটা খুবই সহজ হবে। জাস্ট চিত্রগুলো একটু মাথায় রাখবা, তাহলেই হবে। প্রথমে আমরা যে জিনিসটা মনে রাখবো, আমি যদি একটা লাইন দিয়ে দিই, জাস্ট চারটা চাত্রের মধ্যে তুমি দেখো, তুমি নিজে চিন্তা করো এই চারটার মধ্যে কি কি পার্থক্য আছে। বইয়ের পড়া বাদ দাও,
তুমি জাস্ট কল্পনা করো যে চারটার মধ্যে আমি কি কি দেখতে পাচ্ছি সেটা খেয়াল করো, নিজে নিজে বের করো। আচ্ছা, প্রথমে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যদিও আমি একই আকারে রাখছি সবকটা, তবে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, সিরিয়ালি জিনিসটা বললাম। সিরিয়ালি যে জিনিসটা বলি যে দেখো, এটা হচ্ছে আকারের কথাটা যদি বলা হয়, ধরো আমরা যদি আকারের কথা বলি, আকার প্রথমে আমরা দেখব যে আকারের বিষয়টা, এটা মোটামুটি একটু বড় দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে বৃহত্তম, এটা বৃহত্তম সবচেয়ে বড় আকারের, হ্যাঁ, নেমাটোসিস্ট। আর এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটাকে আমরা ক্ষুদ্রতম বলবো। কি বলবো? ক্ষুদ্রতম। তোমরা চাইলে এই জিনিসটা একটু ছোট করেও আঁকতে পারো বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটার থেকে একটু ছোট হচ্ছে এটা, এটাকে আমরা বলবো অপেক্ষাকৃত ছোট। এটাকে আমরা কি বলবো? অপেক্ষাকৃত ছোট, অপেক্ষাকৃত ছোট। তাহলে এই চারটা যদি আমরা একবারে পড়ি, এই চারটা জিনিস যদি আমরা একবারে খেয়াল করে পড়ি, তাহলে কিন্তু আমাদের মনে রাখাটা এত বেশি কঠিন হয় না। তা দেখো, আমি প্রথমে কি বললাম, প্রথম বর্ণনাটা আমি কি দিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম, প্রথমটা সবচেয়ে বড়, লাস্টেরটা সবচেয়ে ছোট। সিরিয়ালি চারটা নাম মনে রাখবা। তো প্রথমটা সবচেয়ে বড়, লাস্টেরটা সবচেয়ে ছোট, মানে এটা বৃহত্তম, এটা হচ্ছে কি ক্ষুদ্রতম। আর এটার বৃহত্তমটার পাশেরটা অপেক্ষাকৃত একটু ছোট, আর এটা আরেকটু ছোট। এখানে কিছু বলা নাই, তোমাদের বইয়ে এরকম কিছু বলা নাই। আমি জিনিসগুলো যদিও পার্থক্য আকারে দিচ্ছি, এগুলো তুমি এক একটা বর্ণনা আকারেও লিখতে পারবা। কারণ চারটা আমি একবারে পড়াচ্ছি কেন, কারণ তুমি যেন চারটায় একবারে শিখে ফেলতে পারো। আর না হয় বইয়ে যেভাবে দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে, এটা শেখার পর যখন এটা পড়তে যাবা, তখন আগে কি পড়ছো সেটা ভুলে যাবা, তখন আবার এটা মনে থাকবে। এটা পড়ে গিয়ে যখন আবার এটা পড়তে যাবা, আগে যা পড়ছো সব ভুলে গেছে, তখন শুধুমাত্র এটা মনে আছে। তো এই জন্য এরকম যেন না হয়, এই চারটায় আমরা যখন একবারে পড়বো, তখন আমাদের চারটায় একসাথে মুখস্থ হয়ে যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা ক্ষুদ্রতম, এর পরেরটা অপেক্ষাকৃত ছোট হবে। আচ্ছা, তাহলে আমাদের একটা বর্ণনা শেষ। হ্যাঁ, আমাদের একটা বৈশিষ্ট্য শেষ। আমরা তারপরে আমরা এইভাবে সব করে শিখে ফেলবো। তারপরে আমরা আকারের পরে যদি আমরা যাই, আকারের পরে আমরা যাব সূত্রকের বিষয়টা কথা বলবো। সূত্রকটা আসলে কেমন, দেখো সূত্রকটা কীরকম। প্রথম কথা হচ্ছে, একটু খেয়াল করো, এখানে দেখো সূত্রকটা দেখো, এদের সূত্রকটা লম্বা না? অপেক্ষাকৃত এদের সূত্রকটা লম্বা, এটা আরও লম্বা হবে, কিন্তু এখানে জায়গা নেই, আমি লিখতে পারি না। এটা সূত্রকটা লম্বা, এটা সূত্রকটা লম্বা, এর সূত্রকটা লম্বা, এর সূত্রকটা লম্বা। এখানে সবারই সূত্র কিন্তু মোটামুটি লম্বা। তা আমরা বলতে পারি এর সূত্রকটাই, যে আমি সূত্রকের বর্ণনা দিচ্ছি এখানে, তো সূত্রকটা লম্বা, এর সূত্রকটা কিন্তু অন্যগুলোর থেকে খাটো, কারণ এটা তো পেঁচানো, যার কারণে এটা একটু খাটো। তো এর সূত্রকটা হচ্ছে খাটো, এই যে সুতাটা আর কি, সুতা খাটো, সূত্রকটা খাটো। এর সূত্রকটা কি? লম্বা। সবার সূত্রকটাই লম্বা মোটামুটি। হ্যাঁ, তাহলে লম্বা, সবার ক্ষেত্রে কি বলবো? লম্বা। তাহলে এর সুতাটা লম্বা, এটা খাটো, এটা লম্বা, এটা লম্বা, অর্থাৎ সবারটাই লম্বা, জাস্ট বলবেনটা খাটো। জাস্ট এটা মনে রাখলেই হচ্ছে, তুমি জাস্ট একটা বৈশিষ্ট্য মনে রাখলে হচ্ছে, বলবেন্টের সুতাটা খাটো, বাকি তিনটা লম্বা, ঠিক আছে? তারপরে যদি আমরা বলি, খেয়াল করো, এখানে আরেকটা বৈশিষ্ট্য পাশাপাশি মনে রাখতে পারি। দেখো, সেটা হচ্ছে যে দেখো, এই সূত্রকটা ভিতরে কি ফাফা না? ফাফা, ভিতরে ফাফা। এই যে দেখো, কলমের শীষ যেমন ভিতরে ফাফা থাকে খালি হয়ে গেলে, এটা এরকম ফাফা। তো লম্বা, জাস্ট একটা জিনিস মনে রাখতে পারো, যে সেটা হচ্ছে লম্বা, এবং এটা কি? ফাফা, লম্বা ফাফা, ঠিক আছে? আর এখানে আমরা কি মনে রাখবো, এখানে লম্বার পাশাপাশি এখানে দেখবা এটা একটু অপেক্ষাকৃত মোটা হয়, সুতাটা একটু মোটা হয়, আর প্লাস্টিকের মতো, রাবারের মতো, দেখো প্যাচকেই আছে, প্লাস্টিকের মতো স্থিতিস্থাপক। তা খাটো, তারপরে এটা কি? স্থিতিস্থাপক বলতে পারি আমরা, কি বলতে পারি? স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, মোটা স্থিতিস্থাপক, মোটা, আর এটা কি? স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, ঠিক আছে? আর এদের ক্ষেত্রে কিছু বলা নাই, এদের ক্ষেত্রে এখানে কিছু বলা নাই। তো দেখো, তোমাদের বইয়ে যেভাবে আছে, আমি সবসময় তোমাদেরকে বলি, একটা কথা সবসময় বলি, তোমাদের বইয়ে যতটুকু আছে সেটা যদি তুমি 90% যদি মনে রাখতে পারো, তোমাদের বইয়ের পড়াটা 90% মনে রাখতে পারলে তুমি, হ্যাঁ, দেশসেরা কলেজগুলোতে চান্স পাওয়ার যোগ্যতা রাখবা, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে, তোমাদের বইয়ের ইনফরমেশনই 100% পড়ো না, তোমরা পড়ো দাগায় পড়ো। আর হচ্ছে যেটা হচ্ছে যে কেউ হঠাৎ করে একদম বাইরে থেকে কোনো ইনফরমেশন দিল, তোমরা একদম অবাক হয়ে যাও, ও তাই, মেডিকেলের চান্স পাওয়ার জন্য মনে এটাই জানতে হবে, এরকম করে জীবনটা শেষ করে দাও। তারপর ওই এইচএসসির পরে, মেডিকেল ভর্তি পরীক্ষার পরে
হতাশা ছাড়া আর কিছু করার থাকে না, যে 18 ঘন্টা পর্যন্ত পড়ছি কিন্তু মেডিকেলে চান্স হয় নাই, কিন্তু পড়ছো 18 ঘন্টা ঠিক আছে, কিন্তু কি পড়ছো, পড়ছো বইয়ের জিনিস পড়া নাই, পড়ছো আন্দাজে জিনিস, এক একজনে এক একটা দিছে, মাথা ঘুরায় গেছে, তারপর চান্স না পাইলে তখন মানুষের বলো যে মেডিকেলের কি হয়, প্রশ্ন ফাঁস হয়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়, কিন্তু আসলে তুমি নিজে পড়ছো ঠিক মতো পড়ছো কিনা সেটা তো বুঝতে হবে আগে। দেখো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম একটু খেয়াল করো, আমি যেটা বলতে যাচ্ছিলাম এখানে দেখে দেখে তুমি লিখতে পারবা, এটার সুতাটা লম্বা, এই যে লম্বা লিখছে, আর কিছু লিখি নাই, এটারটা লম্বা, এই যে লম্বা, এটার সুতাটা লম্বা, এই লম্বা, ঠিক আছে। এখানে এক্সট্রা একটু ইনফরমেশন এখানে লিখছি দুইটার ক্ষেত্রে, যে এটা ফাফা, সুতাটা ফাফা, এই যে ফাফা লিখলাম, এটাটা একটু মোটা হয়, অপেক্ষাকৃত মোটা, আর রাবারের মতো পেঁচানো, যেহেতু স্থিতিস্থাপক, মোটা স্থিতিস্থাপক। এই ক্ষেত্রে স্যার কিছু বলার নেই, এরা কিরকম, এরা ফাফা নাকি মোটা, এরা ফাফা নাকি মোটা, এগুলো লিখেন নাই কেন, দরকার নেই তো ভাই, বইয়ে নাই, বইয়ে নাই, এগুলো আমি বলতে পারবো, আমি বলতে পারবো এটা ফাফা, কিন্তু দরকার নাই তো, আসলে বই যতটুকু আছে এতটুকু তুমি কাভার আপ করবা, ঠিক আছে। যাই হোক, আমি সামনের দিকে আগাই, আমি সামনের দিকে আগায় যাই, এটা আমাদের, আচ্ছা এখানে 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 আমরা টান দিব না, আমরা সুতার বর্ণনা শেষ হয় নাই, আরও আছে, সুতার বর্ণনা আরও শেষ হয় নাই, আমরা আরেকটু আগাই। এটা তো জাস্ট একটা বর্ণনা দিলাম, লম্বা না খাটো সেই কথাটা বললাম, লম্বা নাকি খাটো সেই কথাটা বললাম। আচ্ছা, এখন আমরা একটু আরেকটু সামনের দিকে যাই, সেটা হচ্ছে খেয়াল করো, আমরা যদি বলি যে এই সুতাটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, আমি লম্বার কথা বলছি, এই সুতাটা লম্বা নাকি খাটো সেটা বললাম, এখন দুইটা জিনিস মনে রাখবো, এখন নিচে কীরকম উপরে কীরকম এটা মনে রাখো, গোড়াটাতে কীরকম শীর্ষটা কীরকম, এর গোড়াটা কেমন শীর্ষটা কেমন এটা বলো, এখন এটা মাথায় রাখো, এর গোড়াটা কীরকম শীর্ষটা কীরকম, অর্থাৎ এর গোড়াটার মধ্যে বাট আছে, শীর্ষটা খোলা, শীর্ষটা উন্মুক্ত, এই যে শীর্ষটা উন্মুক্ত, তা আমরা কি বলবো, গোড়াটার কথা বলবো, অর্থাৎ হ্যাঁ আমরা বলবো বাট আছে, গোড়াতে কি আছে, গোড়াতে বাট আছে, এখানে গোড়াতে বাট আছে, আর শীর্ষটা খোলা বা উন্মুক্ত, এই দিক দিয়ে ওপেন। আচ্ছা তাহলে দেখো, বাট প্রশস্ত, আমরা কি বলবো, বাট প্রশস্ত বা সুগঠিত যাই বলো, বাট প্রশস্ত বা সুগঠিত যাই বলো, এই যে এই গোড়াটাতে কি আছে, সুতার গোড়াতে বাট আছে, আর সুতার শীর্ষটা কি, সুতার গোড়াতে বাট আছে, বাট প্রশস্ত, শীর্ষটা উন্মুক্ত, শীর্ষটা খোলা, শীর্ষটা উন্মুক্ত, শীর্ষ উন্মুক্ত, শীর্ষ উন্মুক্ত, আমি দেখে দেখে বলতেছি, এখানে মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। এই যে এখানে তুমি দেখে দেখে বলো, এই যে গোড়াটা কীরকম, বাট কীরকম, বাট আছে না নাই, বাট আছে, বাট প্রশস্ত, তাহলে আমি এখন প্রথম সুতাটা কি লম্বা নাকি কাটো সেটা বললাম, আর এখন বলতেছি নিচে কি উপরে কি, তা আমরা বলবো এখন বাট কি, বাট প্রশস্ত, আমরা কি বলবো, বাট প্রশস্ত, আর কি, আর শীর্ষটা হচ্ছে কি, শীর্ষটা বদ্ধ, দেখো এদের শীর্ষটা খোলা কিন্তু এদের শীর্ষটা কি বদ্ধ, শীর্ষ কি, শীর্ষটা হচ্ছে সুতার শীর্ষটা বদ্ধ, সুতার শীর্ষটা কি বদ্ধ। তারপরে আমরা যদি এই জায়গায় আসি, খেয়াল করো, এখন দেখো এইখানে বাট আছে, এটা যেমন একটু বাট আছে, দেখো এখানে যেমন বাট আছে, যে এখানে যেমন বাট আছে, এখানে কি এরকম কোনো বাট আছে, নাই, বাট নাই, মোটা অংশ নাই, তাহলে বাট সুগঠিত, বাট নেই, বাট সুগঠিত নয়, বাট কি নয়, বাট সুগঠিত নয়, বাট সুগঠিত নয়। এখন শীর্ষটা বলো, এখন শীর্ষটা কি খোলা নাকি বদ্ধ, শীর্ষটা উন্মুক্ত, খোলা, শীর্ষ উন্মুক্ত, তাই তুমি দেখে দেখে বলো, শীর্ষ উন্মুক্ত, শীর্ষ উন্মুক্ত। তাহলে এখানে বলো, এখানে কীরকম হবে, এখানে বাট আছে না নাই, তুমিই বলো বাট আছে না নাই, বাট নাই, তাহলে আমরা কি বলবো, বাট সুগঠিত নয়, বাট সুগঠিত নয়, সুগঠিত নয়। শীর্ষটা কীরকম বলো তো, শীর্ষটা কি উন্মুক্ত, শীর্ষ উন্মুক্ত। তো দেখো এগুলো কি মুখস্থ রাখা সম্ভব, তুমিই বলো, দেখো এখানে দেখো, খেয়াল করো, আমি যেটা বলতেছিলাম ভালো করে খেয়াল করো, মুখস্থ দরকার নাই, তুমি ওই যে বায়োলজি শুধু মুখস্থ মুখস্থ বলে, যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা বেশি বলে এটা, কিন্তু আসলে বায়োলজি মুখস্থের না, তুমি যদি সিস্টেম করে গুছায় পড়তে পারো। আমি প্রথম থেকে বলি, আমি এখানে সুতার বর্ণনা দিয়েছি, কার বর্ণনা দিয়েছি, সূত্রকের বর্ণনাটা দিলাম, এখন সুতাটা কি লম্বা নাকি খাটো সেটা বললাম, সুতাটা লম্বা। তারপর কি বললাম, এটার গোড়ায় কি বাট আছে না নাই, গোড়ায় বাট আছে কিনা সেটা বললাম, শীর্ষে কি আছে, তো প্রথম বলছি এটা লম্বা না খাটো, গোড়ায় কি আছে, শীর্ষে কেমন, তাহলে আমি আবারও বলতেছি এটা লম্বা নাকি খাটো সেটা বলবা, এর গোড়াটা কীরকম, শীর্ষটা কীরকম, গোড়ার মধ্যে বাট আছে, শীর্ষটা উন্মুক্ত, এটা খাটো, গোড়ার মধ্যে বাট আছে, শীর্ষবদ্ধ, এটা লম্বা, গোড়ার মধ্যে বাট আছে, শীর্ষটা উন্মুক্ত, এটা লম্বা, গোড়ার মধ্যে বাট, গোড়ার মধ্যে বাট নাই, শীর্ষটা উন্মুক্ত, এখানেও গোড়ার মধ্যে বাটটা নাই, শীর্ষটা উন্মুক্ত। তাহলে আমাদের কিন্তু সূত্রকের বর্ণনা কিন্তু শেষ, সূত্রকের বর্ণনা শেষ। আরেকটা জিনিস রয়েছে, আরেকটা জিনিস আছে, খেয়াল করো, সূত্রকটার মধ্যে কি,
দেখো তো, দেখো তোমরা এখানে বলতে পারবো না তিনটা বড় বড় কাঁটা রয়েছে, আর এই কাঁটাগুলোকে কি বলা হয়? তিনটা বড় বড় কাঁটা আছে, ওই কাঁটাগুলোর নাম কি বলতো? একটা কাঁটা, দুইটা কাঁটা, তিনটা কাঁটা। এই কাঁটাগুলোর নাম কি? কাঁটাগুলোর নাম হচ্ছে বার্ব। গত ক্লাসে আমি পড়ছিলাম কাঁটাগুলোর নাম কি? বার্ব, বার্ব। হ্যাঁ, তো এখানে আমরা বলবো, এগুলো বলে দিই তাহলে। সুতার মধ্যে কি আছে? হ্যাঁ, তিনটি বড় বার্ব ও তিনটি বড় কাঁটা মানে হচ্ছে বার্ব, আর 3 সারি ছোট কাঁটা মানে বারবিউল। তো বড় কাঁটাকে বলা হয় বার্ব, ছোট কাঁটাকে বারবিউল বলা হয়। শুধুমাত্র এই পেনিটেন্টের ক্ষেত্রে কাঁটাকে বার্ব বলা হয়ে থাকে, ওইগুলোর ক্ষেত্রে না। কিন্তু শুধুমাত্র এদের ক্ষেত্রে কাঁটাকে কি বলা হয়? কাঁটাকে বার্ব বলা হয়। তো যাই হোক, আমরা কি বলবো? আমরা বলবো যে এদের গায়ে তিনটি বড় বার্ব ও 3 সারি বারবিউল রয়েছে। তিনটি বড় বার্ব ও আমরা কি বলবো এখানে? তিনটি বড় বার্ব, তিনটি বড় বার্ব ও 3 সারি বারবিউল। তিনটি বড় বার্ব ও 3 সারি ছোট, তিনটি বড় বার্ব ও 3 সারি, তিনটি বড় বার্ব ও 3 সারি ছোট বারবিউল রয়েছে। ছোট বারবিউল, তিনটি বড় বার্ব ও 3 সারি ছোট বারবিউল রয়েছে। ভালো করে খেয়াল করো, তিনটি বড় বার্ব ও 3 সারি ছোট বারবিউল রয়েছে। বারবিউল। এখন দেখো আমি আবারও বলতেছি, এই যে বড় 3টা কাঁটা না, এই যে দেখো এই একটা কাঁটা, এই একটা কাঁটা, এই বড় 3টা কাঁটাকে বলা হয় বার্ব, আর ছোট কাঁটাগুলোকে বলা হয় বারবিউল। এগুলো তোমাদেরকে লেকচার 5-এ পড়াইছি, যারা করো নাই করে নিবা। তো দেখো তিনটা বড় বার্ব বা তিনটা বড় কাঁটা আর 3 সারি ছোট কাঁটা, 3 সারি ছোট বারবিউল রয়েছে। আচ্ছা, তারপরে আমরা যদি পরেরটাতে যদি বলি, খেয়াল করো একটু দেখো, এদের গায়ে কোনো কাঁটা আছে, এদের গায়ে কোনো কাঁটা নাই। তো সূত্রকটা কিরকম? এদের সূত্রকটা হচ্ছে কাঁটাবিহীন। এদের সূত্র কি বিহীন? সূত্র কাঁটাবিহীন। আমরা তাহলে কি বলবো? সূত্রকটা কি বিহীন? কাঁটাবিহীন। এদের গায়ে কোনো কাঁটা নাই, কাঁটাবিহীন। তাহলে আমি যদি পরেরটাতে যাই, এখানে কি দেখতেছি? এই যে কাঁটা আছে, এই যে ছোট ছোট কাঁটা আছে, এগুলো কাঁটা বুঝাচ্ছি। তাহলে আমরা কি বলবো? কাঁটাযুক্ত। আমরা কি বলবো? কাঁটাযুক্ত, কাঁটাযুক্ত। ঠিক আছে? তারপরে এখানে দেখো কোনো কাঁটা আছে, এদের গায়ে কোনো কাঁটা নাই, এদের গায়ে কাঁটা নাই, কাঁটাবিহীন। তা দেখো আমরা তাহলে এইভাবে মনে রাখবো। দেখো খেয়াল, এই যে দেখো আমরা দেখে দেখে এগুলো বলতেছি না, এখানে 3টা বড় কাঁটা, 3 সারি ছোট কাঁটা আছে, এখানে কাঁটা নাই, এখানে কাঁটাযুক্ত, কাঁটা নাই। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি, কাঁটা আছে, কাঁটা নাই, কাঁটা আছে, কাঁটা নাই। শেষ। দেখো কাঁটা আছে, এই যে এটাতে কাঁটা আছে, কাঁটা নাই, কাঁটা আছে, কাঁটা নাই। ঠিক আছে? এই যে দেখো কাঁটা আছে, কাঁটা নাই, কাঁটা আছে, কাঁটা নাই। দেখো বাট আছে, বাট আছে, বাট নাই, বাট নাই। বাট মানে গুড়ার প্রশস্ত গুড়ার অংশটা। এই দেখো বাট আছে, বাট আছে, বাট নাই, বাট নাই। কাঁটা আছে, কাঁটা নাই, কাঁটা আছে, কাঁটা নাই। শেষ। বৈশিষ্ট্যগুলো আমরা এভাবে মনে রাখতে পারি। তো এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু করে জানাও। জাস্ট সিম্পল একটা কথা, সবার প্রথমটা এই যে এইটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে ছোট, আর তার পাশেরটা অপেক্ষাকৃত ছোট, তার থেকে একটু ছোট। তো এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে ছোট, তার পাশেরটা অপেক্ষাকৃত ছোট। আমরা এভাবে মনে রাখতে পারি। তারপর আমি আকারের কথাটা বলার পরে সূত্রকের কথা যদি বলি, সূত্রটা কিরকম? লম্বা খাটো, লম্বা লম্বা, ফাঁপা মোটা স্থিতিস্থাপক। তাহলে আমি লম্বা নাকি খাটো সেটা বলার পরে আমরা বলবো গোড়ায় কি আছে? বাট প্রশস্ত। হ্যাঁ, বাট প্রশস্ত, শীর্ষ উন্মুক্ত। তারপরে এখানে কি বলবো? এই যে বাটটা প্রশস্ত, শীর্ষটা উন্মুক্ত। এখানে কি বলবো? বাট প্রশস্ত, শীর্ষবদ্ধ। বাট নেই, শীর্ষ উন্মুক্ত, বাট নেই, শীর্ষ উন্মুক্ত। তাহলে আমি কি বললাম? নিচে বললাম, উপরে বললাম, লম্বা নাকি খাটো সেটা বললাম। এই 3টা পয়েন্ট শেষ। লম্বা নাকি খাটো সেটা বলবো, নিচের দিকে কি আছে বলবো, উপরের দিকে কি আছে সেটা বলবো। এখন বলবো কাটার কথা। কাটার কথা বললে কাটা আছে, কাটা নাই, কাটা আছে, কাটা নাই। শেষ, পড়া শেষ। এখন বলবো যে এরা কিভাবে কাজ করে, নিক্ষেপের পর সূত্রকের ব্যবহার। হ্যাঁ, সূত্রগুলো দিয়ে এরা কিভাবে কাজ করে সেটা আমরা এখন পড়বো। যারা সূত্রগুলো দিয়ে কিভাবে কাজ করে বা সূত্রকের ব্যবহারটা কিরকম সেটা বলবো। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ, বাট মানে কি সেটা তোমাদের গত ক্লাসটা আগে করতে হবে। বাট কোনটা? বাট হচ্ছে দেখো এই যে নিচের দিকের যে প্রশস্ত অংশটা, এই যে নিচের দিকের এই প্রশস্ত অংশটাকে বলা হয় বাট। এই নিচের দিকের এই প্রশস্ত অংশটাকে কি বলা হয়? বাট বলা হয়। তো এটারও বাট আছে, এটারও বাট আছে, এর বাট নেই, এর বাট নেই। ওকে, তো আশা করি তোমাদের হ্যাঁ এরকমভাবে চিত্র আঁকা যাবে। তুমি আর কিভাবে চিত্র আঁকতা? অবশ্যই এইভাবে তুমি চিত্র আঁকতে পারবা। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে
আমরা যদি একটু সামনের দিকে আগাই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অনেকেই বলছো। ওকে, আমরা এখন যে কাজটা করব, এখানে আরেকটু কাজ রয়েছে, যে এইটা সূত্রকটা কিভাবে নিক্ষিপ্ত হয়, কিভাবে কাজ করে, আর সূত্রকটা কিভাবে কাজ করে, এগুলো কিভাবে কাজ করে সেটা আমরা জানবো। আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু মুছে দেই। আচ্ছা, আমরা এটা মুছে দিই, তোমরা একটু নোট করে নিও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা এখন কি পড়ব? সূত্রক নিক্ষেপের কৌশল। এখন আমরা পড়ব হচ্ছে সূত্রক নিক্ষেপের কৌশল। এই যে সুতাটা কিভাবে নিক্ষিপ্ত হয়, সূত্রক নিক্ষেপের পর ব্যবহার। সূত্রক নিক্ষেপের পর এটা ব্যবহারটা কি, কে কিভাবে কাজ করে সেটা বোঝাচ্ছে এখানে। আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল করো, দেখো সূত্রক নিক্ষেপ করে এটা কি করবে, সূত্রককে বিদ্ধ করে হিপনোটক্সিন বিষ প্রবেশ করিয়ে দেয়। এটার কাজ কি? তোমাদেরকে গত ক্লাসে লেকচার 5 পড়াইছিলাম, এদের গায়ে একটা বিষাক্ত পদার্থ থাকে, নাম হচ্ছে হিপনোটক্সিন বিষ। নাম কি? হিপনোটক্সিন একটা বিষাক্ত পদার্থ থাকে। তা আমরা কি বলবো, এটা কিভাবে কাজ করে, ভালো করে খেয়াল করো, এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে সূত্রক নিক্ষেপ করে, সাপ যেরকম ছবল মারে ওইভাবে এরা সূত্রকটা বিদ্ধ করে দেয়। এই যে সুতাটা, এই যে সূত্রকটা ফুস করে বিদ্ধ করে দিয়ে হিপনোটক্সিন বিষ প্রবেশ করে দিবে। বিষ প্রবেশ করে দিলে একটা সাপ যদি মানুষকে ছোবল দেয়, ওই মানুষটা কি অবশ হয়ে যায় না, অজ্ঞান হয়ে যায় না? এখানেও জিনিসটা, প্রাণীটা অজ্ঞান হয়ে যাবে বা অবশ হয়ে যাবে। তো আমরা কি বলবো, সিম্পল একটা কথা, এটা খুবই সহজে মনে রাখতে পারি। আমরা কি বলতে পারি, যে এই সূত্রকটা কি করবে, বিদ্ধ করে দিয়ে, সূত্রক বিদ্ধ করে দিয়ে হিপনোটক্সিন বিষটা প্রবেশ করে দিবে। এখান থেকে বিষটা তার শরীরে ঢুকিয়ে দিবে, তখন শিকার অবশ ও অজ্ঞান হয়ে যায়। তো আমরা এইভাবে বলতে পারি, সূত্রক বিদ্ধ করে হিপনোটক্সিন নামক, আমরা এইভাবে বলতে পারবো যে সূত্রকটা বিদ্ধ করে, সূত্রকটা ব্যাত করবে, সূত্রকটা বিদ্ধ করে, আমরা এটা এইভাবে মনে রাখবো যে সূত্রক বিদ্ধ করে, সূত্রকটাকে বিদ্ধ করে হিপনোটক্সিন বিষ প্রবেশ করিয়ে, প্রথমে সূত্রকটা বিদ্ধ করবে, তারপর বিষটা ঢুকাবে। বিদ্ধ করে হিপনোটক্সিন বিষ প্রবেশ করিয়ে, হিপনোটক্সিন বিষ প্রবেশ করিয়ে শিকারকে অজ্ঞান করে ফেলে। ঠিক আছে, শিকারকে, তো সূত্রক বিদ্ধ করে হিপনোটক্সিন বিষ প্রবেশ করিয়ে শিকারটাকে অজ্ঞান করে ফেলে, অজ্ঞান ও অবশ করে ফেলে। তাহলে ও কিভাবে কাজ করে? ও অবশ করে কাজ করে। ও কিভাবে কাজ করে? শিকারকে অবশ করার মাধ্যমে কাজ করে, তারপর এটাকে যা করার করবে আর কি। ঠিক আছে, তো দেখো, সূত্রকটাকে বিদ্ধ করবে, তারপর বিষটা ঢুকাবে, তারপর শিকারটাকে অজ্ঞান এবং অবশ করার পরে যা করার করবে, কি আর করবে, খেয়ে ফেলবে আর কি। আর কি ভাবতেছো? দেখো, এটা কাজ করে কি, এটা যেমন নিষ্ঠুর, এটা যেমন নির্দয়, কিন্তু এটা কিন্তু নিষ্ঠুর না। ও কিভাবে কাজ করবে? ও জড়িয়ে ধরার মাধ্যমে কাজ করবে। কিভাবে কাজ করবে? জড়িয়ে ধরার মাধ্যমে কাজ করবে। ধরো তার কাছে যদি কোনো শিকার আসে, ধরো তার কাছে কোনো শিকার আসলো, ধরো তার কাছে কোনো শিকার আসছে, সে শিকারকে কি করবে না, তার মধ্যে তো কোনো বিষ নাই, এর ভিতরে কিন্তু কোনো বিষ নাই, ওর কাজে হচ্ছে এরকম ব্যান্ড করে ফেলবে, মানে পেঁচিয়ে ফেলবে, ওর কাজে হচ্ছে পেঁচানো। তো তার কাছে যখন শিকার আসবে, শিকারকে বিদ্ধ করবে না, বরং শিকারকে চারপাশ দিয়ে কর্কস্ক্রুর মতো পেঁচিয়ে ফেলবে। কিসের মতো? স্ক্রু যেমন নাট বল্টু, দেখো না, নাট বল্টু বা স্ক্রু যেমন পেঁচানো থাকে, একটা স্ক্রু, এটা যদি একটা নাট হয়, স্ক্রু হয়, এই স্ক্রুটা এরকম পেঁচানো থাকে। তো যাই হোক, এই জিনিসটা ওই স্ক্রুর মতো, কারো মতো স্ক্রু যেমন পেঁচানো থাকে, এটাকে কি করবে, স্ক্রুর মতো পেঁচিয়ে ফেলবে, জড়িয়ে ধরবে। তো এই কাজ করবে কি, বিষ ঢুকিয়ে অবশ করে কাজ করে। আর সে কিভাবে কাজ করে? জড়িয়ে ধরার মাধ্যমে কাজ করে। ইটস সো রোমান্টিক,
সে কিভাবে কাজ করবে? জড়িয়ে ধরার মাধ্যমে কাজ করবে। তো দেখো আমরা কি বলবো, আমরা এটা মাথায় রাখবো যে সূত্রকে কর্কস্ক্রুর মতো পেঁচিয়ে হ্যাঁ শিকারকে আটকে ধরে। হ্যাঁ, তাহলে আমরা এখানে মনে রাখবো শিকারকে কিসের মতো? এই যে কর্কস্ক্রুর মতো, শিকারকে হ্যাঁ কর্কস্ক্রুর মতো, খেয়াল করো, কর্কস্ক্রুর মতো, কর্কস্ক্রুর মতো নাট বল্টু যেমন পেঁচানো থাকে এরকম আর কি, কর্কস্ক্রুর মতো শিকারকে কর্কস্ক্রুর মতো পেঁচিয়ে পেঁচিয়ে আটকে রাখে। জড়িয়ে ধরে কথাটা বলিও না, আটকে রাখে বলো, আটকে রাখে। একদম বইয়ের মতো করে বলতেছি আমি, জড়িয়ে ধরে। হয়তো বা কেউ হ্যাঁ কোনো স্যার হয়তো রোমান্টিক হয়ে যায়, তারপর কি হবে, হ্যাঁ খাতা দেখা বাদ দিয়ে হয়তো অন্য কিছু করবে, আরেকবার দেখবা যে তোমার নাম্বার কমে গেছে। তাহলে যাই হোক, শিকারকে কর্কস্ক্রুর মতো পেঁচিয়ে আটকে রাখে। শিকারকে কর্কস্ক্রুর মতো পেঁচিয়ে কি করবে? আটকে রাখবে। এটার মধ্যে কোনো বিষ নেই, ওইটা বিষ দিয়ে কাজ করে না, বিষ দিয়ে কাজ করে এই নেমাটোসিসটা, আর সে শুধুমাত্র জড়িয়ে ধরে জিনিসটাকে আটকে রাখবে। ঠিক আছে, আচ্ছা এটা কি করবে দেখো, এটার কাজ কি? এই দুইটার কাজ হচ্ছে ইন্টারেস্টিং। হ্যাঁ, ওরা অন্যভাবে কাজ করে। এরা বিষও দিবে না, এর মতো বিষও ঢুকাই দিবে না, এর মতো জড়িয়েও ধরবে না। ওরা কাজ করবে আর একরকম, এরা কাজ করবে আরেক রকমভাবে। সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে গ্লু শব্দটা আছে না, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। এই গ্লু মানে কি? গ্লু মানে আঠা। এই এদের নামের মধ্যে কি আছে? গ্লু বা আঠা শব্দটা আছে, এর আঠা। এখানেও স্টেরিন গ্লু। এই গ্লু মানে কি? গ্লু মানে আঠা। হ্যাঁ, আঠা। তো আঠা নিয়ে অনেক গান আছে না? হ্যাঁ, তো কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না, এটা গানও আছে। পীড়িত হচ্ছে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। তো এরাও হচ্ছে কি কাঁঠালের মতো আঠা, কাঁঠালের আঠার মতো আঠা ছেড়ে দিবে, লেগে যাবে, আর শিকারটা যাইতে পারবে না এখান থেকে। তো এটাও আঠাকরণ করে কাজ করবে, এটাও আঠাকরণ করে কাজ করে। এই দুইটা, এটার মধ্যে একটা বিস্করণ করে আর একটা জড়িয়ে ধরে তোমরা লিখবা আটকে রাখে, আর এটা বলবা আর এটা আঠালো রসক্ষরণ করে, এটাও আঠালো রসক্ষরণ করে। এই দুইটার কাজ একই রকমভাবে কাজ করে। তো আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো আঠালো রসক্ষরণ করে শিকারকে চলনে বাধা দেয় ও আটকে রাখতে সাহায্য করে। তাহলে আমরা কি বলবো? যে আঠালো রসক্ষরণ করে মনে রাখবো কীভাবে? এই যে গ্লু, তাহলে আঠালো রসক্ষরণ করে শিকারকে চলনে বাধা দেয়, ও আটকে রাখতে সাহায্য করে, হ্যাঁ, পীড়িতি কাঁঠালের আঠা লাগলে পড়ে ছাড়ে না, সত্যি কথাটা। হ্যাঁ, তোমরা এই কাজ কখনো করবে না। আটকে রাখতে সাহায্য করে। এটাও সেম, এটাও আঠালো রসক্ষরণ করে, এটাও সেম এভাবে লিখবা। আঠালো রসক্ষরণ করে শিকারকে চলনে বাধা দেয় ও আটকে রাখতে সাহায্য করে, তো দেখো এটা একই রকম সাহায্য করে। এদের মধ্যে পার্থক্যটাই হচ্ছে এটার কাটা আছে, এটার কাটা নাই, এটাই পার্থক্য মূলত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে কনফার্ম করো। বুঝছো? এটা তোমরা পারবা, মনে রাখতে পারবা? হ্যাঁ, মনে রাখতে পারবা আশা করি। তো দেখো এটা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। হ্যাঁ, আমাদের বইয়ে কিন্তু আছে, আমাদের বাড়তি মোটিভেশনের দরকার হয় না। হ্যাঁ, আমরা মোটিভেশন খুঁজি, হ্যাঁ দেখে যে কোথায় মোটিভেশন পাওয়া যায়, দরকার না। এই জিনিসগুলো থেকে শিক্ষা পাওয়া যায়, তাই না? দেখবো যে তুমি ছেলে হও আর মেয়ে হও, তুমি যদি এইসবে জড়াও, অপোজিটেরটা
হয় স্টিনোটিলের মতো হবে, অথবা ভলভেন্টের মতো হবে, অথবা স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্টের মতো হবে, অথবা স্টেরিলিন গ্লুটিনেন্টের মতো হবে। কোনো না কোনোভাবে কাজ করে দিবে, হয় বিষ মারবে, বিষ দিবে, জড়িয়ে ধরবে, তোমার গতিরোধ করবে, তোমাকে বাধা দিবে, তোমাকে আগাইতে দিবে না, বিপদে পড়ে যাওয়া। কিন্তু এগুলো কিন্তু এখন আমার কথাগুলো হয়তো তিতা তিতা লাগতে পারে, কিন্তু এটাই সত্যি, সত্যি বলতেছি। এই জন্য আমাকে অনেকে অপছন্দ করে, কিছু করার নেই। ঠিক আছে, যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাই। আমরা এখন এই তো অনেক হয়েছে লীলা খেলা, আমরা এগুলো বাদ দিই। তারপরে এখন আমরা পড়ব হচ্ছে নেক্সট পড়ব হচ্ছে কি, আমরা পড়ব কি এখন, আমরা পড়ব নেক্সট টপিকটা কি আমাদের। আচ্ছা, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আমরা একটু করে দুইটা স্তরের মাঝে আমরা একটু দেখি কি পড়া যায়। তোমরা অলরেডি জানো হাইড্রাকে যদি কাটা হয়, একটু খেয়াল করো, হাইড্রাটাকে যদি কেটে ফেলা হয়, এই যে হাইড্রাকে যদি কাটা হয়, তাহলে কাটলে আমরা যদি একটু জুম ইন করে দেখি, আধুনিক পোলাপান জুম ইনটা ভালো বুঝো, যদি আমরা জুম ইন করি তাহলে আমরা দুই রকমের স্তর পাবো এখানে। ভিতরের দিকে একটা স্তর যেটার নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, বাইরের দিকে একটা স্তর পাবো যার নাম হচ্ছে অ্যাপিডার্মিস, তাই তো, অ্যাপিডার্মিস। এখন দুইটা স্তরের মাঝখানে একটা অকোষীয় জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক পদার্থ থাকে। অনেক কিছু বলে ফেলছে, এক কথায় যদি বলি এটার নাম কি, এর নাম মেসোগ্লিয়া। এই দুইটা স্তরের মাঝে একটা পদার্থ থাকে, সেটার নাম কি, মেসোগ্লিয়া। কি গ্লিয়া? ওই যে গ্লিয়া, যেখানে গ্লিয়া বা যেখানে গ্লু এই শব্দটা আছে, যেখানে গ্লিয়া বা গ্লু এই জাতীয় শব্দ আছে, গ্লুটিনেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, গ্লু আসিল, এটা একটা আঠালো পদার্থকরণ করে। স্টেরিলিন গ্লুটিনেন্ট, এখানেও গ্লু ছিল, আঠালো রসকরণ করে। মেসোগ্লিয়া, এই গ্লিয়ার মধ্যে গ্লু শব্দটা আছে, মানে আঠালো রসকরণ, এটা অনেকটা আঠালো টাইপের। তো এই যে জিনিসটাকে বলা হয়, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় মেসোগ্লিয়া। তো ভিতরের স্তরটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, বাইরের স্তরটার নাম অ্যাপিডার্মিস। ওই গ্যাস্ট্রোডার্মিস এবং অ্যাপিডার্মিসের মাঝখানে একটা স্তর রয়েছে মেসোগ্লিয়া। কি গ্লিয়া? মেসোগ্লিয়া। আচ্ছা, এটা শুধুমাত্র আঠালো বা জেলির মতো একটা পদার্থ, এখানে কিন্তু কোনো কোষ নাই। দেখো, এই স্তরটার মধ্যে কোষ আছে, এই স্তরটার মধ্যে কোষ আছে, তো মাঝখানে এই স্তরটার মধ্যে কি নাই? কোনো কোষ নাই। এটা অকোষীয় স্তর, অকোষীয় আঠালো জেলির মতো একটা পদার্থের স্তর, অকোষীয়, কোষ ছাড়া একটা স্তর, এটা হচ্ছে মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়াটা সম্পর্কে আমরা পড়ব। আমরা কি পড়ব? আমরা পড়ব মেসোগ্লিয়া, এই সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, কয়টা ইনফরমেশন, এটা সম্পর্কে আমরা কয়েকটা ইনফরমেশন জেনে নিব। তো দেখো, খেয়াল করো, তার আগে আমরা একটু পরিচিতিটা দিই। এখানে যা বুঝাইছি সেটাই আমি এখানে লিখতেছি। দেখো যে অ্যাপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, যে দেখো বাইরে অ্যাপিডার্মিস, ভিতরে কি, অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের হাইড্রার অ্যাপিডার্মিস, আমরা যদি বলি যে হাইড্রার বাইরেরটা অ্যাপিডার্মিস, ভিতরেরটা গ্যাস্ট্রোডার্মিস, হাইড্রার অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে, হাইড্রার অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে হাইড্রার অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক। গ্লিয়া মানে আঠা, আঠা মানে জেলি, মানে জেলির মতো অনেকটা কিসের মতো, জেলির মতো তকতকে। হ্যাঁ, তারপরে আর কি, জিনিসটা কিন্তু স্বচ্ছ, এই জিনিসটা কিন্তু একদম স্বচ্ছ। এক হচ্ছে জেলির মতো আঠালো, তারপর হচ্ছে স্বচ্ছ, তারপর আমরা বলতে পারি স্থিতিস্থাপক। কি বলতে পারি? স্থিতিস্থাপক। হ্যাঁ, আমরা কি বলতে পারি? স্থিতিস্থাপক। ওকে, স্থিতিস্থাপক এরকম। হ্যাঁ, স্থিতিস্থাপক যে স্তরকে, এই যে স্তরকে, স্থিতিস্থাপক স্তরকে মেসোগ্লিয়া বলে। এটা মুখস্থ না, জাস্ট এটা দেখে দেখে বর্ণনাটা করবা। মেসোগ্লিয়া কি, এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এসে থাকে। আর এমসিকিউর মধ্যে এরকম আসবে, মেসোগ্লিয়ার বৈশিষ্ট্য লিখো। এই যে জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক, এগুলো এমসিকিউতে থাকবে। আর একটা জিনিস লিখতে পারবা, অকোষীয়, এটার মধ্যে কোনো কোষ নাই, মাঝখানে অকোষীয়, আমরা এটা লিখতে পারি অকোষীয়, এটা লিখে রাখবা, অকোষীয়। হ্যাঁ,
এটার মধ্যে কোনো কোষীয় স্তর নাই, এটা কি অকোষীয়। ঠিক আছে, আচ্ছা আমরা এটা মুছে দিই। আমরা এখানে একটা ইনফরমেশন আমরা মাথায় রাখবো, খেয়াল করো। এর সাধারণ পুরুত্ব, এটা পুরুত্বটা কীরকম খেয়াল করো, দুইটা স্তরের মাঝেই তো থাকবে, তাই না? এটা কতটুকু পুরু, কতটুকু পুরু সেটা। এর সাধারণত এর পুরুত্ব, এর সাধারণত এর পুরুত্ব সাধারণত 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 মানে অ্যাভারেজ আর কি। এর পুরুত্ব, এর পুরুত্ব হচ্ছে, পুরুত্ব এটা পরীক্ষায় আসে এমসিকিউতে 0.1 মাইক্রোমিটার। এটা এটা আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল যে মেসোগ্লিয়ার পুরুত্ব কতটুকু। তারপর আমরা যদি আসি, আমরা যদি নেক্সট যদি যাই, যে সাধারণত এর পুরুত্ব হচ্ছে 0.1 মাইক্রোমিটার। আচ্ছা, তবে এটা কি সব জায়গায় কি সমান হবে? না, এর পুরুত্ব সব জায়গায় সমান হবে না। মনে রাখো, একটু খেয়াল করো, এটা যদি হাইড্রা হয়ে থাকে, এটা যদি হাইড্রা হয়ে থাকে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি, একজন স্যার যা পড়াবেন, একজন স্যার যা পড়াবেন, পড়ানোর পরে অবশ্যই বইটা দেখবা, নাহলে বিপদে পড়ে যাবা। সত্যি বলতে বিপদে পড়ে যাবা, A+ পেয়ে যাবা কোনো না কোনোভাবে, কিন্তু চান্স এত সহজ না। একজন স্যার যখন পড়াবেন, পড়ানোর পরে অবশ্যই তুমি ওই জিনিসটা, ওই টপিকটা বই থেকে পড়বা। স্যার কি বাদ দিয়েছেন, স্যার কি আদৌ কিছু বাদ দিয়েছেন কি না, যদি বাদ দিয়ে থাকেন সেটা তুমি নিজে হলেও পড়ে নিবা। এবং আমি তোমাকে লাইন বাই লাইন ধরে পড়াচ্ছি, এখন আমি কি আসলে কোনো জিনিস বাদ দিয়েছি কি না সেটাও তোমাকে দেখতে হবে। যদি কোনো কারণে বাদ দিয়ে থাকি সেটাও তোমাকে পড়ে নিতে হবে। কথা বুঝো নাই? কারণ আমি তো পরীক্ষা দিব না, পরীক্ষা দিবা তুমি, বাসটা খাইলে তুমি খাবা। কথা বোঝা গেছে? এই জন্য আমি চেষ্টা করিস লাইন বাই লাইন পড়ানোর জন্য। তারপরে যদি কোনো কারণে যদি বাদ যায় সেটা আমাকে বলে দিবা পরের ক্লাসে, অথবা তুমি নিজে নিজে এই জিনিসটা পড়ে নিতে হবে। সেটা আমি না, যে কোনো টিচার হোক, যে কোনো সাবজেক্ট হোক, বিশেষ করে বায়োলজি তো লাইন বাই লাইন লাগবেই, না হয় তুমি রিটেনে ভালো করবা, এমসিকিউতে গিয়ে পুরো মারা খেয়ে যাবা, তখন আর কান্না করা ছাড়া কোনো গতি থাকবে না। তো যাই হোক, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, কি বলতে চাচ্ছিলাম, এই যে পুরুত্বটা বললাম, খেয়াল করো, এটা যদি একটা হাইড্রা হয়ে থাকে, এটা যদি একটা হাইড্রা হয়ে থাকে, তার কি থাকবে? তার কি থাকবে? কোর্সিকা থাকবে। এখন দেখো, এটা একটা কোর্সিকা, ধরো এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা কোর্সিকা, এটা একটা কোর্সিকা। ঠিক আছে, তো আমি তোমাকে একটা জিনিস বলি, দেখো মেসোগ্লিয়াটা, এই যে মেসোগ্লিয়াটা তো এখানেও আছে, মেসোগ্লিয়াটা এখানেও আছে, মেসোগ্লিয়াটা হাইড্রার দেহেও আছে, মেসোগ্লিয়াটা আবার কোর্সিকাগুলোতেও আছে, মেসোগ্লিয়াটা এখানেও আছে, কোর্সিকাগুলোতেও আছে। এখন তোমরা সাধারণ জ্ঞানে তোমরা বলো মেসোগ্লিয়াটা কোথায় পুরো হবে? দেহকাণ্ডে, এটা তো দেহকাণ্ড, এটা দেহকাণ্ডেও মেসোগ্লিয়া থাকবে, আবার কোর্সিকাতেও থাকবে। স্বাভাবিক কোর্সিকাটা একটু চিকন না, কোর্সিকাতে মেসোগ্লিয়া একটু পাতলা হবে, আর এখানে দেহকাণ্ডে মেসোগ্লিয়াটা একটু পুরু হবে। কিন্তু অ্যাভারেজ পুরুত্বটা কত? অ্যাভারেজ পুরুত্বটা হচ্ছে 0.1 মাইক্রোমিটার। এটা মাথায় রাখবো, মুখস্থ এটা করবো। কিন্তু কোর্সিকাতে একটু পাতলা হবে, আর দেহকাণ্ডে একটু কি হবে? মোটা হবে। মনে থাকবে তো, আশা করি তোমরা এই জিনিসটা মনে রাখতে পারবা। তো এটি কোর্সিকাতে সবচেয়ে এটি আমরা মনে রাখবো যে এটি কোর্সিকাতে পাতলা হয়, পাতলা, এবং দেহকাণ্ডে সবচেয়ে পুরু হয়। এবং দেহকাণ্ডে কোর্সিকাতে পাতলা, দেহকাণ্ডের কোন জায়গাটাতে? দেহকাণ্ডের একদম নিচের দিকে সবচেয়ে পুরু হবে। দেহকাণ্ডে একটু নিচে পাদচাকতি থাকে না, পাদচাকতি, এই পাদচাকতিতে সবচেয়ে পুরু হবে। দেহকাণ্ডের মধ্যে তো পুরু হয়, একদম সবচেয়ে বেশি পুরু হবে এই পাদচাকতিতে। খেয়াল করো, এটি কোর্সিকাতে পাতলা এবং পাদচাকতিতে সবচেয়ে পুরু হয়। পাদচাকতিতে সবচেয়ে পুরু হয়, সবচেয়ে কি হয়? পুরু হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা যদি সামনের দিকে যদি যাই, যে এটার কাজ, আমরা কাজগুলো মনে রাখবো। এটা কাজ কি? এই মেসোগ্লিয়ার কি কাজ? মেসোগ্লিয়া কি কাজে লাগে? এটা দরকারটা কি? এটা কি কাজে লাগে আমি তোমাদেরকে বলি। আমি তোমাদেরকে যদি বলি যে দেখো, আমাদের মাংসগুলো, এই যে আমাদের মাংস, নরম নরম মাংসগুলো কোথায় ঝুলে আছে বলো তো? আমাদের হাড্ডিগুলোতে না? এই যে দেখো, যদি আমার মাংস এরকম নাই, এই যে আমাদের এই যে মাংসগুলো, আমাদের গায়ের মাংসগুলো কোথায় লেগে আছে? আমাদের হাড্ডিগুলোতে লেগে আছে, তাই না? তাহলে আমাদের মাংসগুলোর একটা অবলম্বন কে দিচ্ছে? আমাদের মাংসগুলোর অবলম্বনটা কে দিচ্ছে? হাড্ডিগুলো মাংসের অবলম্বন দিচ্ছে। ঠিক একইভাবে ওই মেসোগ্লিয়া যে স্তরটা,
এই যে মেসোগ্লিয়া যে স্তর, এই মেসোগ্লিয়া এটা একটা অবলম্বন দেয়, এটা একটা কঙ্কালের মতো কাজ করে। এই মেসোগ্লিয়াটার বাইরের দিকে এপিডার্মিসের কোষগুলো থাকবে, বাইরের দিকে কিসের কোষগুলো, এপিডার্মিসের কোষগুলো এর মধ্যে বসে থাকবে, এর মধ্যে গেঁথে থাকে, এবং ভিতরের দিকে গেস্টোডার্মিসের কোষগুলো থাকবে। তা দেখো এই কোষগুলো, এটাই তো মেসোগ্লিয়া, মাঝখানেরটা এটা মেসোগ্লিয়া না, এটা মেসোগ্লিয়া। তো মেসোগ্লিয়া কি করবে, মেসোগ্লিয়াটা এই কোষগুলোকে অবলম্বন দেয়, এই কোষগুলোকে অবলম্বন দেয়। বুঝো নাই মনে হয়। এই মেসোগ্লিয়া স্তরটা কি করে, এই মেসোগ্লিয়া যে স্তরটা, এই মেসোগ্লিয়া স্তরটা হাড্ডির মতো কাজ করে, কঙ্কালের মতো কাজ করে। যেমন আমাদের হাড্ডির মধ্যে যেমন মাংসপেশি আটকে থাকে, ঠিক একইভাবে ওই মেসোগ্লিয়ার মধ্যে এই বাইরের কোষ এবং ভিতরের কোষগুলো আটকে থাকে, এক কথায় কঙ্কাল হিসেবে কাজ করে। তবে কেমন কঙ্কাল, আমাদের কঙ্কালটা তো শক্ত, কিন্তু ওদের এটা কঙ্কালের মতো কাজ করলে এটা নমনীয়, এটা নরম, নমনীয় কঙ্কাল হিসাবে কি করে দেহকে অবলম্বন দেয়। তা দেখো আমরা কি বলতে পারি, নমনীয় কঙ্কাল হিসাবে আমরা লিখব যে নমনীয় কঙ্কাল হিসাবে, নমনীয় কঙ্কাল, কেমন কঙ্কাল, নমনীয় কঙ্কাল হিসেবে, নমনীয় কঙ্কাল হিসাবে দেহকে অবলম্বন দেয়, নমনীয় কঙ্কাল হিসাবে দেহকে অবলম্বন দেয়, দেহকে অবলম্বন দেয়, নমনীয় কঙ্কাল হিসাবে দেহকে অবলম্বন দেয়। তারপরে তো 2 নাম্বার, হ্যাঁ, নমনীয় কঙ্কাল, নমনীয় কঙ্কাল হিসাবে দেহকে অবলম্বন দেয়। আচ্ছা, তারপরে আমরা যদি পরবর্তীতে, হ্যাঁ, তারপর আমরা যদি একটু করে বলি যে আমরা এটা বলতে পারি, এই যে দুইটি কোষস্তর, বাইরে একটা স্তর, ভিতরে একটা স্তর, দুইটি স্তরের ভিত্তি, বেস হিসেবে কাজ করে। দুইটা স্তরের কোষগুলো এর মধ্যে আটকে থাকে। তো দুইটি কোষস্তরের আমরা যদি বলি, দুইটি কোষস্তরের বাইরের স্তর এবং ভিতরের স্তর, দুটি কোষস্তরের ভিত্তি হিসেবে কাজ করে, দুটি কোষস্তরের ভিত্তি হিসাবে কাজ করে, ভিত্তি, বেস হিসাবে কাজ করে। ঠিক আছে, আমরা আরেকটা পয়েন্ট আমরা মাথায় রাখবো, হ্যাঁ, দুইটি কোষস্তরের ভিত্তি হিসাবে কাজ করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের হয়তো বা কিছুটা মনে আছে, তোমাদেরকে যে বলছিলাম এই যে কিছু স্নায়ুতন্তু মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে, সংবিধি কোষের স্নায়ুরোমগুলো, এই মনে আছে তোমাদের, এগুলো পড়াইছিলাম, আগের পড়াগুলো রিভাইজ দিবা। এগুলা থেকে কিছু তন্তু বের হয়, এগুলা থেকে কিছু কি বের হয়, তন্তু বের হয়, স্নায়ুকোষের তন্তু। আরেকটা কি তন্তু, স্নায়ুকোষের তন্তু, সংবিধি কোষের তন্তুগুলো এই মেসোগ্লিয়াতে অবস্থান করে। এই যে এরকম এখান থেকে বের হয়ে এরকম হয় না, দেহকে সমান্তরালে, দেহকে সমকোণে অবস্থান করে বলছিলাম না। তা আমরা 3 রকমের কোষের তন্তু এখানে অবস্থান করবে। একটা হচ্ছে সংবিধি কোষ, স্নায়ুকোষের তন্তু, আর পেশি আবরণী কোষের মায়োফাইব্রিল। কি বললাম, পেশি আবরণী কোষের মায়োফাইব্রিল, মানে এটাও এক ধরনের তন্তু, পেশি প্রবর্ধনগুলো এখানে ধারণ করে। তাই আমরা বলতে পারি স্নায়ুকোষ, সংবিধি কোষ এবং পেশি আবরণী কোষের, আমরা যদি বলি স্নায়ুকোষ, আমরা যদি বলি মানে এখানে সুতা চারদিক থেকে সুতা আসবে, বিভিন্ন কোষ থেকে তন্তু বা সুতাগুলো এসে মেসোগ্লিয়াতে অবস্থান করবে, সোজা হিসাব। তো কি কি কোষ, 3টা কোষ আমি বলি, একটা হচ্ছে স্নায়ুকোষ, সংবিধি কোষ, স্নায়ুকোষ, সংবিধি কোষ এবং স্নায়ুকোষ, সংবিধি কোষ এবং পেশি আবরণী কোষের, এবং পেশি আবরণী কোষের এবং স্নায়ুকোষ এবং সংবিধি কোষের তন্তুসমূহ। আমি আগে এটা লিখে ফেলি, স্নায়ুকোষ এবং সংবিধি কোষের তন্তুসমূহ, সুতা মানে সুতা, তন্তুসমূহ এবং আরেকটা কোষ আছে, এটা তো স্নায়ুকোষ, এটা সংবিধি কোষ, আরেকটা কোষ আছে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষের মায়োফাইব্রিল, পেশি আবরণী কোষের কি, মায়োফাইব্রিল, পেশি আবরণী কোষের মায়োফাইব্রিল, পেশি আবরণী কোষের কি ফাইব্রিল, মায়োফাইব্রিল ধারণ করে, পেশি আবরণী কোষের মায়োফাইব্রিল ধারণ করে। ঠিক আছে, পেশি আবরণী কোষের মায়োফাইব্রিল ধারণ করে, যার ফলে দেহকে বাঁকানো সম্ভব, যার কারণে দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ, যার কারণে এটা কি দেহকে কি করতে পারে, যার কারণে দেহকে বাঁকানো সম্ভব, দেহকে বাঁকানো সম্ভব হয়।
বাঁকানো সম্ভব হয়। এতটুকু ক্লিয়ার কি? তিনটা পয়েন্ট, জাস্ট তিনটা পয়েন্ট আমি আবার বলে দিচ্ছি। একটা হচ্ছে এরা যেন আমাদের শরীরে যেমন মাংসপেশিগুলো হাড্ডির মধ্যে আটকে থাকে, এদের ক্ষেত্রেও মেসোগ্লিয়াতে বিভিন্ন কোষগুলো আটকে থাকে। এই কথা থেকে আমরা বলতে পারি এটা নমনীয় কঙ্কাল হিসাবে দেহকে অবলম্বন দেয়। কেমন কঙ্কাল? নমনীয় কঙ্কাল হিসাবে। তারপরে দুইটা কোষস্তরের ভিত্তি হিসাবে কাজ করে। এই কোষ এবং এই কোষগুলো এটা একটা ভিত্তি হিসাবে কাজ করে, ওটার মধ্যে আটকে থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই স্তরটার মধ্যে বিভিন্ন কোষের তন্তু এসে অবস্থান করবে। স্নায়ু কোষ এবং সংবেদী কোষের তন্তু এবং পেশি আবরণী কোষের মায়োফাইব্রিল এই জায়গাতে অবস্থান করবে। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা মেসোগ্লিয়া এই পর্যন্তই, খুব কঠিন কিছু না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাকে একটু করে জানাও, এভাবে সুন্দর করে তোমরা নোটটা করে ফেলবা, তাহলে তোমাদের জন্য এটা সুবিধা হবে। এ পর্যন্ত সবার ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা জিনিস, তোমাদের নাকি আবার ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা আরেকটা ছোট্ট একটা টপিক পড়ায় দিচ্ছি। সেটা হচ্ছে, যদি আমি বলি একটা ছোট টপিকে যাই, আমরা ছোট টপিকটা হচ্ছে এরকম, সিলেন্টেরন। আমরা সিলেন্টেরনটা পড়ে ফেলি। সিলেন্টেরন দেখো, আমরা যদি খেয়াল করি, এই যে দেখো, এটা যদি হাইড্রা হয়, দেখো হাইড্রার ভিতরে একটা গহ্বর আছে না? খেয়াল করো, হাইড্রার ভিতরে একটা গহ্বর আছে না? এই যে গহ্বরটা, এই হাইড্রার ভিতরে যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ, হাইড্রার ভিতরে যে ফাঁকা জায়গাটা বা গহ্বরটা, এই গহ্বরটাকে বলা হয় সিলেন্টেরন। এই ফাঁকা গহ্বরটাকেই বা ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি? এটাকে আমরা সিলেন্টেরন বলে থাকি। কি বলে থাকি রে? সিলেন্টেরন বলে থাকি। ওকে, ফাইন। তো আমরা সিম্পল বুঝে গিয়েছি। এই এতটুকু জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলেই তো আমরা বলতে পারি যেটাকে সিলেন্টেরন বলে। তাহলে আমরা যদি এভাবে যদি প্রস্থচ্ছেদ করি, এরকম প্রস্থচ্ছেদ করি, তাহলে দেখো এরকম দেখতে পাবো না? দুইটা কোষের স্তর দেখতে পাবো না? ভিতরের দিকে একটা, বাইরের দিকে একটা। দুইটা কোষের স্তর দেখতে পারবো, ভিতরের দিকে একটা, বাইরের দিকে একটা, তাই তো? তাহলে ভিতরের দিকে কোনটা? এই যে ভিতরের স্তর, এই যে দেখো, এটা বাইরের দিকে এপিডার্মিস, ভিতরে গ্যাস্ট্রোডার্মিস। এই গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে গহ্বরটা, সেটাই হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত যে গহ্বর। এই যে চারদিকে গ্যাস্ট্রোডার্মিস দিয়ে পরিবৃত্ত যে গহ্বরটা দেখতেছি, সেটাই হচ্ছে সিলেন্টেরন। আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি না? সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে হাইড্রার কেন্দ্রভাগে ও গ্যাস্ট্রোডার্মিসের দ্বারা আবৃত যে ফাঁকা গহ্বর। তাহলে আমরা যদি বলি হাইড্রার কেন্দ্র বরাবর, যে হাইড্রার কেন্দ্রভাগে খেয়াল করো, হাইড্রার কোথায়? কেন্দ্রভাগে। আর কি দ্বারা পরিবৃত্ত? আমরা যদি এটাকে প্রস্থচ্ছেদ করি, তাহলে একটা কি পাবো? এরকম কাটলে, এরকম যদি কাটি, তাহলে দেখো কি দ্বারা পরিবৃত্ত থাকবে? গ্যাস্ট্রোডার্মিস দ্বারা। দেখ, হাইড্রার কেন্দ্রভাগে এবং গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত বা পরিবৃত গহ্বরকে সিলেন্টেরন বলে। আবৃত গহ্বরকে কি বলে রে? সিলেন্টেরন বলে। ঠিক আছে? আচ্ছা, এই তো এখন দেখো, এখানে একটা কাজ আছে। এই জিনিসটা, এটা একটা মজার বিষয় না? এই যে দিক দিয়ে কায়, ওই দিক দিয়ে ত্যাগ করে, তোমরা এটা আগে থেকেই জানো। একটা ফোঁটা, মানুষের তো দুইটা ফোঁটা থাকে, হ্যাঁ, উপরের দিকে একটা ফোঁটা, নিচের দিকে একটা ফোঁটা, হ্যাঁ, এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়। সুন্দর একটা সিস্টেম, তাই না? কিন্তু এদের কিন্তু ওইরকম কোনো সিস্টেম নাই। হ্যাঁ, যে দিক দিয়ে খাবে, আবার এদিক দিয়ে কি হবে? ছাড়ে। ঠিক আছে? এখন এখানে একটা বিষয় হচ্ছে, খেয়াল করো, এই যে গহ্বরটা যেদিক দিয়ে খায়, এদিক দিয়ে ছাড়ে বলে এই গহ্বরটাকে বলা হয়, দেখো
নর্মালি চিন্তা করো, আমাদের কয়টা, আমাদের দেখো আমাদের আমাদের কয়টা ফুটা, উপরের দিকে একটা ফুটা মানে একটা ছিদ্র, নিচের দিকে একটা, তাই কয়টা হচ্ছে, দুইটা হইলো না? তাহলে এটা হচ্ছে আমাদেরটা, তাহলে আমাদেরটা মোটামুটি স্বাভাবিক বলতে পারি, মোটামুটি স্বাভাবিক বলতে পারি। তাহলে দেখো এই জায়গায় এদিকে একটা আছে আর এদিকে আরেকটা নাই, মানে একটা বদ্ধ। তা আমরা এটাকে কি বলতে পারি? ব্লাইন্ড বলতে পারি না, অন্ধ বলতে পারি না? দেখো আমাদের কয়টা চোখ, দুইটা চোখ না? আমাদের দুইটা চোখ, একটা চোখ যদি বন্ধ করে দিই তাহলে কি আমরা কি এটাকে কানা বলবো না? একজন মানুষের দুইটা চোখ, তার মধ্যে যদি একটা চোখকে যদি আমরা বন্ধ করে দেই, হ্যাঁ, তো আমরা এটাকে কি বলবো? ব্লাইন্ড বলবো, তাকে অন্ধ বলবো বা ব্লাইন্ড বলবো। এখানে গহ্বরটার নর্মালি একটা গহ্বরের কয়টা ছিদ্র থাকে? নর্মালি মানুষের ক্ষেত্রে কয়টা? উপরের দিকে একটা, নিচের দিকে একটা, পায়ু ছিদ্র, এই তো এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র থাকবে, কিন্তু এদিকে কিন্তু একটা ছিদ্র নাই। এই ক্ষেত্রে উপরের দিকে একটা ছিদ্র আছে, নিচের দিকে কোনো ছিদ্র নাই। যেহেতু একটা ছিদ্র শর্ট আছে, নাই যেহেতু, এটাকে আমরা কানা গহ্বর বলবো। কি বলবো? কানা গহ্বর। কি বলবো রে? কানা গহ্বর। একটা আছে, একটা নাই। আমাদের একটা চোখ থাকলে আর একটা চোখ যদি না থাকে আমরা কানা বলবো না? এরকমভাবে এই গহ্বরটার একটা ছিদ্র আছে আর একটা ছিদ্র নাই, তাহলে এটার গহ্বরটার নাম কি হবে? কানা গহ্বর বলবো। কি বলবো? স্যার কি বলতেছেন? কানা গহ্বর। হ্যাঁ, এটাকে কানা গহ্বর বলবো, তবে এটাকে ইংলিশে আমরা একটু ঢং মারাবো, একটু ঢং করে বলবো। কানা গহ্বর না বলে এটাকে বলবো ব্লাইন্ড স্যাক। কি বলবো? কি বলবো আমরা? ব্লাইন্ড স্যাক। কানা গহ্বর না বলে আমরা কি বলবো? আমরা বলবো কি? কানাকে ইংলিশে আমরা কি বলি? ব্লাইন্ড। গহ্বরকে ইংলিশে কি বলি? স্যাক। গহ্বরের ইংলিশ কি? স্যাক। তাহলে দেখো এর একটি ছিদ্র রয়েছে, দেখো এই জন্য আমরা কি বলবো? একটু বলবো আমরা যে এর একটি গহ্বর রয়েছে, তাহলে দেখো এর একটি মাত্র ছিদ্র রয়েছে বলে, হ্যাঁ, এর একটি মাত্র ছিদ্র রয়েছে, দেহের উপরিভাগে একটি মাত্র ছিদ্র রয়েছে। তাহলে এর একটি মাত্র ছিদ্র দিয়ে, একটি মাত্র ছিদ্র, খেয়াল করো, একটি মাত্র ছিদ্র দিয়ে খাদ্যটা গ্রহণ করে, এই ছিদ্র দিয়ে খাবার খায়, খাদ্য গ্রহণ ও বর্জ্য পদার্থ ত্যাগ, ও বর্জ্য পদার্থ ত্যাগ করে বলে এই গহ্বরটাকে এই খেয়াল করো, আশা করি এটা তো বুঝেই ফেলছো। আমি যেটা বললাম যে একটা ছিদ্র দিয়ে খাবার ঢুকে, একটা দিয়ে বর্জ্য পদার্থ বের হয়, একটা আছে একটা নাই, একটা ছিদ্র আছে আর একটা ছিদ্র নাই, এই জন্য এটাকে ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গাট বলা হয়। গাট মানে অন্ত্র বা গহ্বর টাইপ কিছু বোঝানো হচ্ছে। স্যাক মানে থলি বা গহ্বর, গাট দিয়েও বোঝানো হয় পরিপাক নালী বা ওই রিলেটেড কিছু, তাহলে ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গাট বলা হয়। তো যাই হোক, এই গহ্বরের মধ্যে আবার দেখো আরও একটা নাম আছে, এই গহ্বরের মধ্যে খাদ্য পরিপাক হয়। এই জায়গাটার মধ্যে কি হয়? এই যে দেখো, এই গহ্বরটার মধ্যে এই গহ্বরটার কাজ কি? ওই জায়গাটার মধ্যে খাদ্য পরিপাক হয়। এই গহ্বরটার মধ্যে কি হয়? খাদ্য পরিপাক হয়, খাদ্যটা পরিপাক হয়, এবং এইটার মাধ্যমেই, এটার ভিতর দিয়েই বিভিন্ন খাদ্য উপাদান, বর্জ্য পদার্থ, রেচন পদার্থ অপসারণ হয়, মানে পরিবহন হয়। এক কথায় পরিপাক হয়,
আরেক কথায় খাদ্যসার পরিবহন হয়। খাদ্যসার মনে করো এদিক দিয়ে খাবারটা ঢুকছে, এই খাবারটা এখানে আসতে পারবে, পরিবহন হচ্ছে না এটা। তথা খাদ্যসার 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 রেচন পদার্থ রেচন পদার্থ রেচন পদার্থ পদার্থ ও রেচন পদার্থ শ্বসন পদার্থ শ্বসন পদার্থ রেচন পদার্থ শ্বসন পদার্থ পদার্থ পরিবহন হয় পরিবহন হয়। তা দেখো খেয়াল করো, পরিবহন হয় বলে একে 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 গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। কি বলা হয়? গ্যাস্ট্রোভাস্কুলার ভাস্কুলার গহ্বর বলে। এটাই লাস্ট, গহ্বর বলে। একটু বুঝো, লাইনটা বুঝিয়ে দিচ্ছি তারপর যাচ্ছি। দেখো গহ্বর বলে, দেখো আমি কি বললাম, এইটার ভিতরে খাবারটা পরিপাক হয়। কি হয়? এই যে খাবার পরিপাক হয়, আর এই গহ্বরের মাধ্যমেই এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন হয়। কি হয়? পরিবহন হয়। এখন পরিবহনটা কি কি পরিবহন হয়? খাদ্যসার মানে শর্করা, আমিষ, চর্বি, এগুলো হচ্ছে খাদ্যসার। শর্করা, আমিষ, চর্বি পরিবহন হয়। রেচন পদার্থ বলতে আমরা কি বুঝি? ওই যে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এইগুলা। তারপরে হচ্ছে শ্বসন পদার্থ। শ্বসন পদার্থ বলতে আমরা কি বুঝি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই জিনিসগুলো। ঠিক আছে? তো যাই হোক, এক কথায় এখানে খাবারটা পরিপাক হয়, এই গহ্বরটার ভিতর খাবার পরিপাক হয়, এবং এই গহ্বরের ভিতরেই খাবার কি এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন হয়। তো এখানে পরিপাক, এই খাদ্য পরিপাক মানে কি? খাদ্য পরিপাক মানে হচ্ছে জটিল খাদ্যকে সরল খাদ্যে পরিণত করা। এটা হচ্ছে খাদ্য পরিপাক। এটা আমরা পড়বো, আগামী ক্লাসেই পড়বো আমরা। আপাতত এতটুকু জেনে রাখো, এখানে খাদ্যটা হজম হয় বা পরিপাক হয়, এবং এই গহ্বরের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন পদার্থ পরিবহন হয়। এই পরিপাক হয় এবং পরিবহন হয় বলে একে কি বলা হয়? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। কি বলা হয়? গ্যাস্ট্রোভাস্কুলার। এখন বলতে পারো যে স্যার এটার মধ্যে পরিপাক হয় আর এর ভিতর দিয়ে পরিবহন হয় বলে একে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়? কারণ পরিপাক কথাটা, পরিপাক রিলেটেড কোনো কিছুকে আমরা কি দিয়ে বুঝি? আমরা গ্যাস্ট্রো দিয়ে বুঝি। নর্মালি আমাদের খাবার কোথায় পরিপাক হয়? আমাদের খাবার পাকস্থলীতে পরিপাক হয় কিছুটা। তা পাকস্থলীকে আমরা কি বলি? পাকস্থলীকে আমরা কি বলি? গ্যাস্ট্রো বলি না? গ্যাস্ট্রো। আমাদের খাবার কিছুটা পাকস্থলীতে পরিপাক হয়, তা পাকস্থলীকে আমরা কি বলি? গ্যাস্ট্রো বলে থাকি। পাকস্থলী বলতে আমরা কি বুঝি? গ্যাস্ট্রো। তো মানে আমরা তাহলে বলতে পারি পরিপাক রিলেটেড কোনো কিছুকে আমরা কি দ্বারা বুঝি? গ্যাস্ট্রো দ্বারা বুঝি। তো দেখো, যেহেতু খাবারটা এখানে পরিপাক হচ্ছে তাই আমরা এটার নাম বলতেছি গ্যাস্ট্রো, আর যেহেতু পরিবহন হচ্ছে তাই আমরা বলতেছি ভাস্কুলার। ভাস্কুলার কথাটার মানে হচ্ছে পরিবহন। তোমরা ক্লাস 10-এ পড়ছো না, ভাস্কুলার টিস্যু মানে হচ্ছে পরিবহন টিস্যু। ভাস্কুলার কথাটার বাংলা অর্থ হচ্ছে পরিবহন। তো দেখো, এখানে খাবারটা পরিপাক হচ্ছে বলে ওই কথাটাকে বোঝানো হচ্ছে গ্যাস্ট্রো দিয়ে, আর পরিবহন হচ্ছে বলে, এই গহ্বরের ভিতর দিয়ে পরিবহন হচ্ছে বলে এটাকে ভাস্কুলার বোঝানো হচ্ছে। তাহলে পরিপাক হওয়ার কারণে গ্যাস্ট্রো বলা হচ্ছে, আর পরিবহন হচ্ছে বলে ভাস্কুলার বলা হচ্ছে। এক কথায় এই গহ্বরটার নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। মানে পরিপাকও হয়, এটার মাধ্যমে পরিবহনও হয়, এই জন্য এটার গহ্বরটার নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গট ইট? বুঝতে পেরেছ? কমেন্টে তাড়াতাড়ি জানাও, তাহলে আমি ক্লাসটা শেষ করব। বুঝছো কিনা তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানায় দাও। বুঝছো কিনা? এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও যারা ছিলা। তাহলে আমরা আগামী ক্লাসে পড়বো, পরিপাকটা পড়বো। তোমাদেরকে একটু করে বলবো যে তোমরা একটু গুরুত্ব সহকারে পড়াশোনাটা করো। আমি যতটুকু পড়াচ্ছি, আমি যতগুলো চ্যাপ্টারই পড়াবো, অন্তপক্ষে এতটুকু মাথায় রাখো, লাইন বাই লাইন ধরে পড়ানোর চেষ্টা করব। তো এই জিনিসগুলো যদি একবার সুন্দর করে নোট করে নিতে পারো, দেখবা যে তুমি খুব ভালো করবা, আসলে ভালো করবা। এগুলো তোমার জন্য অ্যাসেট। একবার সুন্দর করে নোট করে দিলা, নোট করে রাখলা, তোমার এইচএসসিটাও কভার হবে, মেডিকেল অ্যাডমিশনও কভার হবে, ভার্সিটি অ্যাডমিশনও কভার হবে। আমার মেডিকেল বেচে প্রায় 800-র মতো স্টুডেন্ট আছে। ওদেরকে আমি ঠিক এইভাবেই পড়াচ্ছি, ঠিক এইভাবে, বিশ্বাস করো, বিলিভ মি, ঠিক এইভাবে পড়াচ্ছি। আমার ভার্সিটি বেচেও আমি ঠিক এইভাবে পড়াচ্ছি, ঠিক আছে? আমার ফার্স্ট ইয়ারের বেচেও ঠিক এইভাবে পড়াচ্ছি। তো এই জন্য তোমাদেরকে বলি যে তোমরা একটু সিরিয়াসলি পড়ো। যেভাবে যেগুলো পড়াচ্ছি এই জিনিসগুলো তোমার সব কিছুর জন্য কভার আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আর একটা কথা হচ্ছে যে তোমরা সবাই মানে সবাই যারা মুসলিম তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা, আর আমার জন্য দোয়া করবা। আমিও চেষ্টা করি
কিন্তু তোমাদের ক্লাস টাইমটা দেখি, এটা তোমাদের অনেকেই নামাজের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, আমারও হচ্ছে। তো এই জিনিসটা চেঞ্জ করা যায় কিনা, টাইমটা একটু এদিক সেদিক করা যায় কিনা আমি কথা বলে দেখবো। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।